একাদশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে একাদশ শ্রেণীর জন্য এটা 52তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 114তম অনলাইন ক্লাস। যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটি হলো জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 11 থেকে জিন ক্লোনিং এন্ড অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিন ক্লোনিং কি দেখো, স্লাইডে খেয়াল করো। ক্লোন শব্দের অর্থ হলো হুবহু প্রতিরূপ, মানে একটির মতো আরেকটি, একই জিনোটাইপ। এখানে যে বিষয়টা ক্লোন করা হয় সেটা হলো জিনোটাইপেরই ক্লোন। জিনোটাইপ হচ্ছে কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনের গঠন। জেনেটিক্যালি যখন দুটি জীব হুবহু একই রকম হয় তখন একটিকে অপরটির ক্লোন বলা হয়। যে প্রক্রিয়ায় এটি করা হয় সেটিকে বলা হয় ক্লোনিং। তাহলে দেখো, এটা টোটাল একটা অর্গানিজম হতে পারে বা একটা জীবের কোনো অংশ বিশেষও হতে পারে। ক্লোন শব্দের অর্থ হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। একটি জবা গাছ থেকে 10টি ডাল কেটে চারা করলে এরা হুবহু একই জিনোটাইপ সম্পন্ন এবং এরা হলো ক্লোন। ক্লোন মাতৃ উদ্ভিদের পূর্ণ বৈশিষ্ট্য বহন করে, যেহেতু সেখানে পরাগায়নের সুযোগ নেই এবং পিতামাতার চরিত্রের সংমিশ্রণের সুযোগ নেই। এখানে শুধু একটি গাছ থেকে ডাল কেটে আমরা লাগিয়েছি এবং মাতৃ উদ্ভিদের যে জেনেটিক্যাল মানে জেনেটিক ক্যারেক্টার যেটা, সেই একই জেনেটিক্যাল বা জিনোটাইপ সম্পন্ন গাছগুলো হবে। সাধারণত কাঙ্ক্ষিত উদ্ভিদ থেকে ক্লোনিং করা হয়। মনে করি একটি চা গাছের চা উত্তম মানের হয়, কাজেই ওই গাছটি হলো কাঙ্ক্ষিত গাছ। ওই গাছ থেকে ক্লোন করে বাগান বৃদ্ধি করলে পুরো বাগান থেকে উন্নত মানের চা পাওয়া যায়। বর্তমানে চা বাগানে ক্লোনাল পদ্ধতি চালু রয়েছে। জিন ক্লোনিং হলো কোনো জীবের ডিএনএ পৃথক করে, যেহেতু ডিএনএতে জিনটা থাকে, তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করা। আমরা তো সকল জিনকে আর কপি করবো না, যেটা আমার টার্গেটেড, যেটা আমার প্রত্যাশিত, যেটা আমার আকাঙ্ক্ষিত, যেটা আমার কাঙ্ক্ষিত, যেটাকে আমি চাই, সেই মানে কোষ তো আছে, কোষে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে ডিএনএ আছে, ডিএনএ জিন আছে। ধরে নাও আমি পাটের একটা উন্নত চরিত্র চাই, পাটের আঁশ গোল্ডেন কালার হবে। এখন হয়তো তোমার পাট উদ্ভিদ যেটা রয়েছে, পাট বেশ লম্বা হচ্ছে, আঁশও সুন্দর, মানে সুন্দর বলতে আঁশের মানও ভালো, পাট দেখা গেল কালারটা একটু ভিন্ন রকমের হওয়াতে মার্কেট পাওয়া যাচ্ছে না। তখন এই কালারটাকে আমি একটু উন্নত করতে চাই, এই তখন কি করা হলো, ভিন্ন একটা উদ্ভিদে চমৎকার একটা কালার আছে, গোল্ডেন কালার আছে, সেরকম কালার বিশিষ্ট একটা উদ্ভিদ সিলেকশন করলাম, করে কোন জিনের কারণে এই কালারটা এমন হচ্ছে সেই জিনটাকে আমরা বাছাই করে নিলাম। বাছাই করে নিয়ে ওই উদ্ভিদ থেকে সেই জিনটা পাটের জিনোমে প্রবেশ করাতে হবে। যে পদ্ধতির মাধ্যমে সেটি করা হয় সেটাই হচ্ছে জিন প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সহজ কথায় কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। একটি ক্রোমোজোমের ডিএনএতে অসংখ্য জিন থাকতে পারে, এর সবগুলোই কাঙ্ক্ষিত জিন নয়। কেননা নির্দিষ্ট জিন নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, তাই প্রথমে কাঙ্ক্ষিত প্রোটিন খোঁজা হয় এবং ওই প্রোটিন উৎপাদনকারী জিন খুঁজে বের করতে হয়। প্রোটিনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর এই প্রোটিন উৎপাদনের পেছনে ভূমিকা রয়েছে জিনের। সাধারণত বিজ্ঞানীগণ জীবের ডিএনএ ক্যাটালগের জিন লাইব্রেরি তৈরি করেন এবং ওই জিন লাইব্রেরি থেকে কাঙ্ক্ষিত জিন খুঁজে বের করেন। গবেষণাগারে বিশ্লেষণ করার জন্য অথবা উন্নত মানের প্রোটিন তৈরির জন্য হোক, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির একটি উদ্দেশ্যই হলো বিশেষ জিনের বহু কপি তৈরি করা। একটি জিনের বহু সংখ্যক বহু কপি তৈরি করা হলো জিন ক্লোনিং। এখানে ক্যাটালগের একটা কথা আছে, জিন লাইব্রেরির একটা কথা আছে। এটা হলো আগেভাগে কিছু কাজ করে রাখা আর কি, কিছু কাজ করে রাখা এই অর্থে, এই যে মনে করো জিনোম সিকোয়েন্সিং হচ্ছে, জিন ম্যাপিং হচ্ছে, দেখা গেল পাটের একটি জাত, একটা ভ্যারাইটি, সেই ভ্যারাইটির জিনোম সিকোয়েন্সটা বের করে ফেলা হলো। কেন এটার ফলটা লম্বা হচ্ছে, কেন এটার পাতার কালারটা অত্যন্ত চমৎকার হচ্ছে, কেন আঁশটা মিহি হচ্ছে, এবং এই কোন জিন, তার জিনোম সিকোয়েন্সটা কি, এগুলো যে সকল ক্ষেত্রে কাজ হয়ে গেছে সেটাই তোমার মানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটাই ক্যাটালগ, এটাই জিন লাইব্রেরি। জিন ক্লোনিং এর জন্য জিনের উৎস, 3টি উৎস থেকে তা পাওয়া যায়। বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টর অন্তর্ভুক্ত হয়। ভেক্টর হলো বাহক, এটা বিশেষ করে
মাইক্রোব থেকে প্লাজমিডকে বাছাই করে নেওয়া হয়, প্লাজমিডের অভ্যন্তরে এই কাঙ্ক্ষিত ডিএনএটাকে, কাঙ্ক্ষিত জিনটাকে যুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন এর মাধ্যমে করা কমপ্লিমেন্টারি ডিএনএ, গবেষণাগারে অর্গানিক কেমিস্ট্রি কর্তৃক বিশেষভাবে তৈরি ডিএনএ খণ্ড, বিভিন্ন প্রকার ক্লোনিং, ডিএনএ ক্লোনিং দেখা কিভাবে করছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়, এটি জিন ক্লোনিং নামেও পরিচিত। কোন জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড কেটে, ধরে নাও মানুষের ইনসুলিন তৈরির জিন, মানুষের কত নম্বর ক্রোমোজোমের কোন জায়গায় ডিএনএ কোন জিনে কোন জিনোম সিকোয়েন্স আছে সেটা আমরা বের করে ফেললাম, বের করে ওইটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার উদ্দেশ্য কি? কারণ অসংখ্য ওই জিনটাকে তৈরি করব, করে সেটাকে কাজে লাগিয়ে ইনসুলিন তৈরি করব, সেই ইনসুলিনটা মানুষের দেহে প্রবেশ করাবো, কারণ যাতে করে কার্বোহাইড্রেট শর্করাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণে থাকে। কোন জীবের কাঙ্ক্ষিত, তাহলে এখানে ইনসুলিন উৎপাদনকারী জিনটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। কোন জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড কেটে উপযুক্ত ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ প্রতিস্থাপন করা হয়, ফলে প্লাজমিড, এটাই হচ্ছে ভেক্টর প্লাজমিড ডিএনএটা। প্লাজমিড ডিএনএটি একটি রিকম্বিনেন্ট ডিএনএতে পরিণত হয়, কারণ কি এই প্লাজমিড ডিএনএটারও চরিত্র চেঞ্জ হয়ে গেল কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত করার কারণে, এবং এটাই রিকম্বিনেন্ট ডিএনএ। উপযুক্ত মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম আবাদ করলে অল্প সময়ে হাজার হাজার ব্যাকটেরিয়া সৃষ্টি হবে এবং প্রতিটি ব্যাকটেরিয়ামে ওই কাঙ্ক্ষিত জিন থাকবে। এভাবে কাঙ্ক্ষিত জিনের অসংখ্য ক্লোন তৈরি করা হয়। রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এটা আবার একটু ভিন্ন পদ্ধতি, ওটা হলো জিন ক্লোনিং আর এটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। একটা জীবের মতো আরেকটা জীব, এটা রিপ্রোডাক্টিভ মেথডে করা হয়, জনন পদ্ধতিতে করা হয়। দাতাকোষের ডিএনএর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডলি নামক ভেড়া সৃষ্টি পদ্ধতিতে করা হয়েছে। ডলি নামক যেটা ভেড়া, প্রথম ক্লোনিং। একটি ভেড়ার স্তনগ্রন্থি, খেয়াল করো, একটি ভেড়ার মেমারি গ্ল্যান্ড থেকে কোষ নিয়ে, একটি দাতা কোষ বা দাতা ভেড়া আর কি, তাকে আবাদ মাধ্যমের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরে একটি ভেড়ার ডিম্বাণুকোষ নিয়ে তা থেকে নিউক্লিয়াস সরিয়ে তলস্থলে দাতাকোষের নিউক্লিয়াস প্রবেশ করানো হয়। ডিম্বাণুটি দাতাকোষের নিউক্লিয়াস নিয়ে বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টির পর্যায়ে পৌঁছায়। এই ভ্রূণ তৃতীয় একটি ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পন্ন একটি ভেড়ার জন্ম দেয়। এর নাম দেওয়া হয়েছিল ডলি। 1996 সালে ডলির জন্ম হয়। ডলির জন্মই রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ। একইভাবে মানব ক্লোন করা সম্ভব হচ্ছে। আমি তো পড়ে গেলাম, কনসেপ্ট আর একটু বলি। স্বাভাবিক নিয়মে পুরুষ এবং স্ত্রী প্রাণীর মিলনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। সেখানে মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের যে সন্তান, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু, বাবার শুক্রাণুটাই হ্যাপ্লয়েড, মায়ের ডিম্বাণুটাই হ্যাপ্লয়েড, এই দুটা মিলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। ফলে ওই জীবে বাবার 50% চরিত্র, মায়ের 50% চরিত্র, ক্যারেক্টার, জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য থাকে। সুতরাং অপত্য বা নতুন যে সন্তানটা জন্ম হয় সেটা বাবার মতোও না, মায়ের মতোও না। সুতরাং সেটা কারো ক্লোনিং না, সেটা তাদের সন্তান, বেবি উভয়ের সমান, মানে 50-50 সেখানে জিনগত বৈশিষ্ট্য থাকবে। কিন্তু এটা একটা ভিন্ন পদ্ধতি। এখানে মনে করো একটি, এটা যেহেতু ভেড়াকে দিয়ে করছে, আমি ভেড়ার কথাটাই বলছি। ধরে নাও একটা ভেড়ার মেমারি গ্ল্যান্ড, স্তনগ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হলো। একটা কোষ নিলে কি হবে? এটা যেহেতু বডি থেকে নেওয়া হয়েছে, দেহকোষ, যেহেতু এটা দেহকোষ, সুতরাং এটা ডিপ্লয়েড। আবার একটি ভেড়ার ডিম নেওয়া হলো, ডিমটা কিন্তু হ্যাপ্লয়েড। যাই হোক, সেটা বড় কথা না। এই ডিমটা নিয়ে ডিম থেকে তার ওই হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমটাকে বের করে দেওয়া হলো। তারপরে ডিমটাতে কোনো ক্রোমোজোম নেই, এটা এখন ক্রোমোজোম বিহীন। তাহলে ওই যে মেমারি গ্ল্যান্ড থেকে যেই কোষটা নেওয়া হয়েছিল, সেই কোষের ডিপ্লয়েড সেল, এটা দেহকোষ, এটা দেহকোষ, সোমাটিক সেল, এটা ডিপ্লয়েড। সেই ডিপ্লয়েড সেট ক্রোমোজোম ডিমের ভিতরে প্রবেশ করে দেওয়া হলো। তাহলে এখন ডিমটা কি হলো? ডিমটা এখন ডিপ্লয়েড। ওইদিকে ডিম্বাণু এবং শুক্রাণু মিলে কি হতো? জাইগোটটা ডিপ্লয়েড হতো। ডিম্বাণুর এক সেট ক্রোমোজোম, শুক্রাণুর এক সেট ক্রোমোজোম, দুই সেট ক্রোমোজোম, অর্থাৎ ডিপ্লয়েড সেট ক্রোমোজোম মিলে জাইগোট হতো। এখানে আর্টিফিশিয়ালি ডিম থেকে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম বের করে দেওয়া হয়েছে। সোমাটিক সেল, দেহকোষের ডিপ্লয়েড সেট ক্রোমোজোম ডিম্বাণুতে প্রবেশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন এই ডিম্বাণুটাও ডিপ্লয়েড সেট ক্রোমোজোম ক্যারি করছে। তবে ডিম্বাণুতে যে ক্রোমোজোম ছিল সেটা কিছুই নাই, এটা ওই মেমারি গ্ল্যান্ডের ডিপ্লয়েড সেটটাই, ক্রোমোজোমের যে চরিত্র সেটাই এখানে পাওয়া যাবে। যাই হোক, এরপরে সে ডিমটি কি করা হলো? ডিমটাকে স্ত্রী ভেড়ার জরায়ুতে স্থাপন করা হলো। কেন জরায়ুতে? যে
জরায়ুতে ইমপ্লান্টেশন হবে, সেখানে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, যেটা স্বাভাবিক নিয়মে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোট হতো, জাইগোটটা থেকে যেভাবে সন্তান হতো ঠিক সেভাবেই হতো। এখানে এই কাজটি করা হয়েছে। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পন্ন একটি ভেড়ার জন্ম দেয়, এর নাম দেওয়া হয়েছিল ডলি। এই তৃতীয় ভেড়া যেটি, সেই বেবি যেটা জন্ম দিল, এই বাচ্চাটা তৃতীয় ভেড়ার কিছুই পাবে না, কারণ তৃতীয় ভেড়া শুধু এখানে গর্ভ ভাড়া দিয়েছে, তার কোনো জেনেটিক্যালি তার কোনো পার্টিসিপেশন কন্ট্রিবিউশন এখানে নাই। ইভেন যেই ভেড়ার ডিম নেওয়া হয়েছিল তারও নাই, শুধু ওই যে ভেড়ার স্তনগ্রন্থি থেকে কোষ নেওয়া হয়েছিল সেই ভেড়ার শতভাগ জেনেটিক ক্যারেক্টার সম্পূর্ণ নতুন আরেকটা বেবির জন্ম হয়েছে। এই ভেড়ার নাম দেওয়া হয়েছিল ডলি, এবং সেটাই রিপ্রোডাক্টিভ ক্লোনিং প্রথম। এইভাবে মানুষেরও কিন্তু ক্লোনিং করা সম্ভব হবে বা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছি। এই প্রযুক্তির কয়েকটি প্রায়োগিক দিক আমি খুব দ্রুত বলবো, 10 মিনিট 11 সেকেন্ড হয়ে গেছে। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, জিনের স্থানান্তর ঘটিয়ে আমেরিকান তুলা গাছে পোকার আক্রমণের ফলে প্রতি বছর বিপুল পরিমাণ উৎপাদন হ্রাস পেত। পোকার আক্রমণ প্রতিরোধ করতে তাই ব্যবহার করতে হতো ইনসেক্টিসাইড। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করা হয়েছে। ওই ট্রান্সজেনিক তুলা গাছে পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয়, যার ফলে এখন আর ওই পোকার আক্রমণ ঘটে না। এর ফলে ওই তুলার ফলন বৃদ্ধি পেয়েছে, আবার পতঙ্গনাশক ব্যবহার করতে হয় না বলে উৎপাদন ব্যয় কমে গেছে, এবং জমির উপরের মাটি, পানি, এমনকি বায়ু দূষণও হ্রাস পেয়েছে। বর্তমানে আমেরিকায় চাষ থেকে ভুট্টার 40 ভাগ, তুলার 50 ভাগ, সয়াবিনের 45 ভাগ ট্রান্সজেনিক উপকরণ। অর্থাৎ তুলা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যেহেতু এটা কাপড় তৈরি করতে লাগে, তুলার উৎপাদন কমে যাচ্ছে কারণ পোকায় আক্রমণ করছে। কি করা যায়? ওষুধ প্রয়োগ করলে পরিবেশ দূষিত হচ্ছে, অর্থ প্রয়োজন হয় বেশ। এখন করা হলো কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন ওই তুলা গাছের জিনে প্রবেশ করে দিয়েছে। এই জিনটা কি করে এমন এক ধরনের প্রোটিন সৃষ্টি করে যে প্রোটিনটা খুব বিষাক্ত, এবং ওই পোকা যখন আক্রমণ করে সেই পোকার জন্য এই বিষটা ক্ষতিকর, মানে ওই পোকার আক্রমণ করছে না, বরং পোকা আক্রমণ করতে গেলে মারা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফলন, ওই পোকায় আক্রমণ করলে ফলন কমে যেত, যেহেতু আক্রমণ কমে গেছে ফলন বেড়ে গেছে। আবার যেহেতু পতঙ্গনাশক ব্যবহার করতে হচ্ছে না, উৎপাদন খরচ কমে গেছে, ফলে কি তুমি লাভবান হচ্ছে, গ্রেইনার হচ্ছে। তাহলে এই যে তুলা গাছটা তৈরি করা হলো সেটাই ট্রান্সজেনিক উদ্ভিদ। আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ সৃষ্টি, খেয়াল করো। গ্লাইফোসেট একটি আগাছা নিধনকারী পদার্থ, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টি আগাছার মধ্যে 76টি ধ্বংস করতে সক্ষম। তবে এটি আগাছার সাথে ফসল উদ্ভিদও নষ্ট করে ফেলে, কারণ ফসল উদ্ভিদ সেটাও তো উদ্ভিদ, আগাছাটাও উদ্ভিদ। আমার কাছে আগাছা, বাট সেটা একটা লাইফ। উদ্ভিদটা একটা ফল দিচ্ছে, ওই উদ্ভিদটা একটা ফল দেয় যেটা হয়তো আমাদের কোনো কাজে আসে না, যেটা তার বংশধর রক্ষার কাজে ব্যবহৃত হয়। তাহলে কি করব, সেটা আমাদের কাছে আগাছা, সেটা ধ্বংস করব, এমন একটা স্প্রে করব, আগাছা মারা যাবে, উদ্ভিদ মারা যাবে। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব, খেয়াল করো। কাজেই ফসল লাগানোর আগেই জমিতে আগাছানাশক দেওয়া ভালো, কিন্তু ফসল লাগানোর পরও জমিতে পুনরায় আগাছার জন্ম নেয়, তখন অতি সাবধানে কি ব্যবহার করতে হয়। কিছু ব্যাকটেরিয়া আছে, একটা এনজাইম তৈরি করে থাকে যা গ্লাইফোসেট ভেঙে দিতে পারে। খেয়াল করো, গ্লাইফোসেট ব্যবহার করলে উদ্ভিদ মরে যাবে। তাহলে উদ্ভিদ যদি মরে যায়, আগাছা মরে যাবে, সাথে তো ফসলি উদ্ভিদও মারতে পারে। আমরা ফসলি উদ্ভিদে এমন একটা জিন প্রবেশ করিয়ে দেব যেটা গ্লাইফোসেটটাকে ভেঙে দিতে সক্ষম। তাহলে গ্লাইফোসেটটাকে ভেঙে দিলে এই গ্লাইফোসেট আর ওই ফসল উদ্ভিদটাকে নষ্ট করতে পারবে না। এখানেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ আছে। বিজ্ঞানীগণ ব্যাকটেরিয়া থেকে এই জিন পৃথক করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তুলা ও সয়াবন উদ্ভিদ অন্তর্ভুক্ত করে ট্রান্সজেনিক তুলা ও ট্রান্সজেনিক সয়াবন উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ফসলের জমিতে এখন নিশ্চিন্তে গ্লাইফোসেট হার্বিসাইড প্রয়োগ করা চলে, কারণ এই হার্বিসাইডটা প্রয়োগ করলে আগাছা মারা যাবে, বাট ওই গাছটা মরে যাবে না, কারণ ওই গাছের মধ্যে আমরা একটা জিন প্রবেশ করে দিয়েছি ব্যাকটেরিয়া থেকে, যে জিনটা গ্লাইফোসেটটাকে ভেঙে দিতে পারে। গুণগত মান উন্নয়নে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ভেড়া থেকে পাওয়া যায় পশম এবং মাংস। এরা ক্লোবার জাতীয় ঘাস খায়, ওই ঘাসের প্রোটিনে সালফারের অভাব রয়েছে। এর ফলে যে ভেড়া ক্লোবার ঘাস খায় এদের লোম নিম্নমানের হয়। লোমকে উন্নত মানের করতে হলে এদেরকে সালফার সমৃদ্ধ খাবার দিতে হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন অ্যাক্টোব্যাকটেরিয়াম টিউমেফাসিয়েন্স ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর মাধ্যমে ক্লোবার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ফলে খাদ্য হিসেবে কেবল ওই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে, পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাদ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে
না, সূর্যমুখীর সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ ক্লোভার ঘাস হলো একটি ট্রান্সজেনিক উদ্ভিদ। অর্থাৎ ভেড়াটা ক্লোভার ঘাস খায়, কিন্তু ক্লোভার ঘাসের কিসের অভাব? সালফারের অভাব। তাহলে কি করা হচ্ছে? সূর্যমুখী থেকে একটা জিন এখানে প্রবেশ করানো হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। ফলে ওই ক্লোভার ঘাসে কি হচ্ছে? পর্যাপ্ত সালফার হচ্ছে, আর এই ঘাসটা খেলে ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে, উৎপাদনও বেড়ে যাচ্ছে। সুপার রাইস বা গোল্ডেন রাইস এটাও একই। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছেলে মেয়েদের ভিটামিন এ এর অভাব রয়েছে। এর ফলে কেবল বাংলাদেশেই প্রতি বছর হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায়। সাধারণত ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে এরূপ হয়ে থাকে। এশিয়ার লোকদের প্রধান খাদ্য ভাত। তাই ভাতের মাধ্যমে ভিটামিন এ এর অভাব পূরণ করতে পারলে আমাদের সন্তানেরা আর রাতকানা বা অন্ধ হবে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে সুইডেনের বিজ্ঞানী ইঙ্গো পোট্রিকাস ও তার সহযোগীরা উদ্ভাবন করেন সুপার রাইস। তারা জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন প্রতিস্থাপন করেন জ্যাপোনিকা টাইপ ধানে। এই ধানের ভাত খেলে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ভাতপ্রিয় জনগোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভিটামিন এ এর অভাবজনিত কারণে আর অন্ধ হবে না এবং মায়েরা দেহের রক্তশূন্যতার জন্য সৃষ্ট বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে। রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলে সাফল্য অর্জিত হয়েছে। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস এর কোট প্রোটিন, বাইরের আবরণের প্রোটিন জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করেছে। ইতিমধ্যে একইভাবে পেঁপের রিং স্পট প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। নাইট্রোজেন সংবন্ধন, বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন, যা নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী। আমরা যে ইউরিয়া সার প্রয়োগ করি সেখানে নাইট্রোজেন থাকে। বর্ষাকালে দেখবে গাছপালা বড় হয়, কারণ নাইট্রোজেনটা পানির সাথে কি মাটিতে আসে বজ্রপাতের মাধ্যমে এবং উদ্ভিদ সেটা পায়। ফলে বর্ষাকালে গাছপালা বেশ সুন্দর হয়, বেড়ে ওঠে খুব দ্রুত। তো এমন কি করছে দেখো, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিপ জিন এটা কি করেছে? ইকোলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে নিপ জিনবাহী ব্যাকটেরিয়ার ব্যবহার জমিতে নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ কমাতে বা একেবারে বন্ধ করতে পারবে। ফলে ফসলের উৎপাদন খরচ কমবে, পরিবেশ দূষণ রোধ হবে, আর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে না। দুটিময় উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ আলোক উৎপাদন করতে পারে এমন উদ্ভিদ সৃষ্টি। জোনাকি পোকা দেখেছো আলোক উৎপাদন করতে পারে, কোথায় বৈদ্যুতিক তার, কোথায় কেবল, কোথায় সুইচ, কোথায় কি, মানে দিনের বেলায় অফ, রাতের বেলা আলো জ্বলছে, একদম বৈদ্যুতিক আলোর মতো, আরো আরো চমৎকার। জোনাকি পোকার দেহে লুসিফারিস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ ক্ষরিত হয়ে আলোর বিচ্ছুরণ ঘটে, তাই জোনাকি পোকা উড়ার সময় আলোকে বিচ্ছুরিত হয়। এই লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। ফলে তামাক গাছের পাতা থেকে আলো বিচ্ছুরিত হয়, তাই রাতের বেলা অন্ধকার স্থানে এরা বেশ শোভাবর্ধক। বীজহীন ফল সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে, যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন এই প্রযুক্তির একটি প্রতিফলন। খরাপ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, বেসিলাস সাবটিলিস থেকে সিএসপি জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরাপ প্রতিরোধী করা সম্ভব হয়েছে, ফলে এরা খরা এলাকায়ও টিকে থাকতে পারছে। লবণাক্ততা সহিষ্ণু উদ্ভিদ, বাংলাদেশের সুন্দরবনে এই যে উপকূলীয় অঞ্চল, লবণাক্ত পরিবেশ রয়েছে, সেখানে যদি আমরা লবণাক্ততা সহ্য করতে পারে এমন ফসলি উদ্ভিদের আবাদ করতে পারি এবং সেরকম করে জাত উদ্ভাবন করতে পারি, তাহলে ওই জায়গাটুকুকেও কাজে লাগানো সম্ভব, অলরেডি হয়েছে। অ্যারাবিডপসিস থেকে এটি NSX1 এটা আই জিন প্রবেশ করিয়ে পি নাট উদ্ভিদকে লবণাক্ততা সহিষ্ণু করা সম্ভব হয়েছে। ট্রান্সজেনিক প্রাণী বা জিএম, জেনেটিক্যালি মডিফাইড প্রাণী সৃষ্টি, একই উদ্ভিদ যেভাবে প্রাণীটাও সেভাবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতকরণের মাধ্যমে সৃষ্ট কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত প্রাণীকে ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী বলে। প্রাণীর বিভিন্ন প্রয়োজনীয় জিন ট্রান্সজেনিক পদ্ধতিতে প্রধানত গৃহপালিত জীবজন্তুর মধ্যে স্থানান্তর করা হয়। এর ফলে উৎপাদিত পদার্থের বা বস্তুর পরিমাণ বৃদ্ধি পায়। 1982 সালে প্রথম সফলভাবে ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করা হয়। বিভিন্ন কারণে ট্রান্সজেনিক প্রাণী উৎপাদন করা হয়, যেমন গৃহপালিত পশু পাখিতে আকাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্যকে অনুপ্রবেশ করানো, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও ওষুধ তৈরি করা, অধিক পরিমাণে দুধ, মাংস, মাছ এবং উন্নত মানের পশম উৎপাদন, ট্রান্সজেনিক প্রাণীর দুধ, মূত্র ও রক্ত থেকে মূল্যবান প্রোটিন সংগ্রহ করা, জিনের বহিঃপ্রকাশ বা অন্য কোনো মৌলিক জৈবিক প্রক্রিয়া অনুসন্ধান করা ইত্যাদি।
ক্ষতিকর কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি। অনেক কীটপতঙ্গ আছে যারা ফসল উদ্ভিদের মারাত্মক ক্ষতি করে থাকে, এগুলো প্রথম দিকে অবশ্য বলা হয়ে গেছে, তারপর ভিন্ন নামে আর কি। এর ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। এরা হলো ক্ষতিকারক কীটপতঙ্গ অর্থাৎ ইনসেক্ট পেস্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এসব ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী ফসল উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ইউরোপীয় কর্নবোরার এক প্রকার মথ, এদের লার্ভা ভুট্টা গাছের বিশেষ ক্ষতি করে থাকে, ফলে ভুট্টার ফলন শতকরা 40% পর্যন্ত হ্রাস পায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বেসিলাস থুরিনজিয়েন্সিস এর একটি জিন ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে এই ক্ষতিকারক কর্নবোরার প্রতিরোধী ভুট্টার জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। বেসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াতে একটি প্রোটিন তৈরি হয় যা কীটপতঙ্গের জন্য বিষাক্ত, কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ব্যাকটেরিয়ার বিষাক্ত প্রোটিন তৈরিকারী জিনকে ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে একটি নতুন জাত তৈরি করা হয়েছে যা পতঙ্গের জন্য ওই বিষাক্ত প্রোটিন উৎপাদন করতে পারে। এর ফলে ভুট্টার নতুন উদ্ভাবিত জাত কর্নবোরার দ্বারা আক্রান্ত হয় না, কর্নবোরার বরং নিজেরাই মরে যায়। এর ফলে ভুট্টার ফলন হ্রাস পায় না, ফলন বাড়লে অথবা ফলন হ্রাস না পেলে উৎপাদন খরচ কম পড়ে। ক্ষতিকারক রাসায়নিক ইনসেক্টিসাইড ব্যবহার করতে হয় না, তাই উৎপাদন খরচ আরো কমে যায়। এছাড়া ক্ষতিকারক ইনসেক্টিসাইড বৃষ্টির পানির সাথে গড়িয়ে পুকুর ডোবা নদী নালায় পড়ে জলজ ইকোসিস্টেমে যে মারাত্মক ক্ষতি করে তা থেকেও পরিবেশ রক্ষা পায়। ইনসেক্টিসাইড ছিটানো ফসল থেকে মানুষের দেহে ক্ষতিকারক ইনসেক্টিসাইড প্রবেশ করে যে স্বাস্থ্যহানি ঘটে তা থেকেও মানুষ রক্ষা পায়। বেসিলাস থুরিনজিয়েন্সিস একটি মৃত্তিকাবাসী মাটিতে বসবাসকারী বড় আকৃতির ব্যাকটেরিয়া। বাংলাদেশের বিভিন্ন ধরনের মাটিতে এটি বিরাজমান আছে। গবেষণাগারে অধিক পরিমাণ উৎপাদন করে বায়ো ইনসেক্টিসাইড হিসেবে ফসলে যেমন বেগুন, ফুলকপি ইত্যাদিতে প্রয়োগ করলে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসল রক্ষা পায়, ফলন হ্রাস পায় না, পরিবেশের এবং মানবদেহেরও কোনো ক্ষতি হয় না। বাংলাদেশের পরীক্ষামূলক প্রয়োগ মোটামুটি সন্তোষজনক বলে প্রমাণিত হয়েছে। এখানে শেষ করব, অনেকক্ষণ বললাম, লেংদি ক্লাস। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনলাইন ক্লাসের সাথেই থাকবে। বাড়ির কাজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রায়োগিক দিক সম্পর্কে লিখো। এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।